শিক্ষা খাতের কর্মকর্তার অর্থনীতি বোঝার দরকারটা ঠিক কি? তার প্রতিদিনের কাজের সাথে সম্পর্কটা কোথায়? এর উত্তরটা কিন্তু খুবই সোজাসাপটা এবং দারুণ কাজের। অর্থনীতি বোঝাটা অনেকটা একটা শক্তিশালী চশমা পাওয়ার মতো। এটা দিয়ে যেমন প্রতিষ্ঠানের বাজেট ঠিকভাবে করা যায়, তেমনি শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য তৈরি করাও সহজ হয়। আবার ধরুন, কোনো অর্থনৈতিক সংকট আসলে তখন কি করতে হবে সেই পরিকল্পনাও করা যায়। আর হ্যাঁ, দেশের নীতির সাথে শিক্ষাকে মেলানো বা ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তো আছেই। চলুন তাহলে আরেকটু গভীরে গিয়ে দেখি সামষ্টিক অর্থনীতি কিভাবে শুধু বইয়ের পাতায় আটকে না থেকে শিক্ষাক্ষেত্রে লিডারশিপের জন্য একটা সত্যিকারের কাজের হাতিয়ার হয়ে উঠতে পারে। তো আমরা শুরু করছি বেকারত্বের গল্প দিয়ে। দেখুন, আমি কিন্তু গল্পই বলছি, কারণ আমরা এখানে শুধু ডেটা বা সংখ্যা নিয়ে কথা বলবো না, বরং ওই সংখ্যাগুলোর পেছনের মানুষগুলোকে বোঝার চেষ্টা করব। খুব সহজ করে বললে বেকারত্ব আসলে কি? এটা এমন একটা অবস্থা যখন একজন মানুষ কাজ করতে চায়, কাজ করার মতো যোগ্যতাও তার আছে, এবং বাজারে যে বেতন চলছে তাতেই সে কাজ করতে রাজি, কিন্তু তারপরেও সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। তার মানে অর্থনীতিতে কাউকে বেকার বলতে হলে কিন্তু এই 4টে জিনিস দেখতে হবে। 1, তার কোনো কাজ নেই। 2, সে কাজ করতে ইচ্ছুক। 3, তার কাজ করার সক্ষমতা আছে। আর 4, প্রচলিত মজুরিতে কাজ করতেও সে রাজি। এই সবগুলো শর্ত যখন একসাথে পূরণ হয় তখনই তাকে বেকার হিসেবে ধরা হয়। মজার ব্যাপার হলো, বেকারত্ব কিন্তু কয়েক রকমের হয়। যেমন ধরুন, কেউ একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জয়েন করার আগে কিছুদিন বেকার থাকলো, এটাকে বলে ফ্রিকশনাল। আবার বাজারে যে ধরনের কাজের চাহিদা, কারোর দক্ষতা যদি তেমন না হয়, তখন হয় স্ট্রাকচারাল বেকারত্ব। অর্থনীতির খারাপ অবস্থার জন্য চাকরি গেলে সেটা সাইক্লিক্যাল, আর বছরের নির্দিষ্ট কিছু সময়ে কাজ না থাকলে সেটা হলো সিজনাল বেকারত্ব। তো এই যে আমরা বেকারত্বের হার নিয়ে এত কথা শুনি, এটা আসলে মাপে কিভাবে? অর্থনীতিবিদরা এর জন্য একটা সহজ ফর্মুলা ব্যবহার করেন। দেশের মোট শ্রমশক্তির মধ্যে কতজন বেকার, সেই সংখ্যাটাকে মোট শ্রমশক্তি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই বেকারত্বের হারটা বেরিয়ে আসে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা আরও পরিষ্কার করা যাক। ধরুন, একটা শহরে 10,000 মানুষ থাকে। তাদের মধ্যে কাজ করতে সক্ষম বা শ্রমশক্তিতে আছে 5,000 জন। এখন এই 5,000 জনের মধ্যে যদি 500 জন বেকার থাকে, তাহলে বেকারত্বের হার কত হবে? ফর্মুলা অনুযায়ী 500কে 5,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 10%। দেখলেন তো, ব্যাপারটা আসলে খুবই সহজ। বেকারত্বের পর এবার যে বিষয়টায় আমরা নজর দেব সেটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই জিনিসটা আমাদের পরিকল্পনা থেকে শুরু করে সাধারণ মানুষের পকেট পর্যন্ত সবকিছুই প্রভাবিত করে। মুদ্রাস্ফীতি জিনিসটা কি? একেবারে সহজ কথায়, যখন একটা দেশে জিনিসপত্র আর সেবার দাম একটানা বাড়তেই থাকে, তখন সেই অবস্থাকেই আমরা মুদ্রাস্ফীতি বলি। এই মুদ্রাস্ফীতিও কিন্তু মূলত 2 ধরনের হয়। একটা হলো ডিমান্ড পুল, মানে যখন বাজারে জিনিসের তুলনায় কেনার লোক বেশি, তখন দাম বাড়ে। যেমন পরীক্ষার আগে গাইড বইয়ের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে যায়। আরেকটা হলো কস্ট পুশ, মানে যখন কাঁচামাল বা তেলের মতো জিনিস তৈরির খরচ বেড়ে যায়, তখন সবকিছুর দামও বেড়ে যায়। এর প্রভাবটা কিন্তু আমরা সবাই প্রতিদিন টের পাই। যেমন ধরুন কলেজের ক্যান্টিনের কথা, যে লাঞ্চটা হয়তো মাস 6 আগেও 30 টাকায় পাওয়া যেত, সেটার দাম এখন জাপ্রস্ত 50 টাকা। এটাই হলো মুদ্রাস্ফীতির একেবারে বাস্তব উদাহরণ। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে অনেকেই একটু চিন্তায় পড়ে যান: অর্থনৈতিক মন্দা বা রিসেশন। এটা আসলে একটা বড়সড় অর্থনৈতিক ধাক্কা যা আমাদের সবার ওপরেই কম বেশি প্রভাব ফেলে। টেকনিক্যালি বলতে গেলে একটা দেশকে মন্দার মধ্যে আছে তখনই বলা হয় যখন সে দেশের মোট উৎপাদন বা জিডিপি পরপর 2 কোয়ার্টার মানে 6 মাস ধরে কমতে থাকে। তবে মন্দা যে সবসময় পুরো দেশ জুড়েই হতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো নির্দিষ্ট কিছু খাতেও মন্দা দেখা দিতে পারে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল কোভিডের সময়টা। তখন কিন্তু আমাদের পর্যটন, পোশাক শিল্প বা পরিবহন খাত একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল, যদিও পুরো অর্থনীতি হয়তো আনুষ্ঠানিকভাবে মন্দায় যায়নি। তো এত সবকিছু তো আমরা জানলাম: বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মন্দা।
কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞানটা আমাদের কাজে লাগবে কিভাবে? এই সব ডেটার তথ্যকে আমরা বাস্তবে কৌশলগত সিদ্ধান্তে পরিণত করব কিভাবে? দেখুন, এই জ্ঞানকে কাজে লাগানোর কিন্তু একটা সুন্দর পথ আছে। প্রথমত, দেশের অর্থনৈতিক লক্ষ্যের সাথে মিলিয়ে শিক্ষানীতি তৈরি করতে হবে। এরপর আসে বাস্তবসম্মত বাজেট পরিকল্পনা। সবচেয়ে জরুরি হল চাকরির বাজারের চাহিদা বুঝে কোর্স ডিজাইন করা, যাতে ছাত্রছাত্রীরা তৈরি হতে পারে। সীমিত যা সম্পদ আছে তার সেরা ব্যবহার নিশ্চিত করতে হবে। যে কোনো সংকটের জন্য প্রস্তুতি রাখা, নীতির ভালো মন্দ মূল্যায়ন করা এবং সবশেষে এই অর্থনৈতিক ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, এই ধাপগুলো অনুসরণ করলেই কিন্তু জ্ঞানটা প্র্যাকটিক্যাল কাজে লাগে। সব আলোচনার শেষে মূল কথাটা কিন্তু এটাই, বেকারত্ব বোঝা মানে শুধু একটা সংখ্যা বা একটা হার বোঝা নয়। এর আসল মানে হল অর্থনীতির চালিকাশক্তি যে মানুষগুলো, তাদের বোঝা, তাদের সমস্যা আর সম্ভাবনাকে বোঝা। তাহলে আজকের আলোচনা থেকে এই প্রশ্নটা না হয় ভাবার জন্য তোলা রইল, এই যে অর্থনৈতিক লেন্সটার কথা আমরা জানলাম, এটাকে একজন শিক্ষা খাতের নেতা তার নিজের কর্মক্ষেত্রে কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।